স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। আগ্রাসন প্রতিরোধের সম্মিলিত ঘোষণা। শৃঙ্খলা আনতে রাজধানীতে এআই ক্যামেরা ব্যবহারে হচ্ছে স্বয়ংক্রিয় মামলা। ধরাছোঁয়ার বাইরে থাকছে অনিবন্ধিত চালক ও যানবাহন। যারা আপনার লাইসেন্স নাই, কোনো কিছুই নাই, নিয়ম কানুন কোনো কিছুই মানতেছে না, তারা দেখেন ঠিকই বেঁচে যাচ্ছে। অটোরিকশা আছে, তারা কোনো প্রকার কোনো আইন মানছে না। ওদের জন্য আমরা একটি বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। ইলিশের স্বাদ গন্ধ ভুলতে বসেছে বাঙালি। নিম্ন মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য। উৎপাদন বাড়লেও দাম নিয়ে চলছে নৈরাজ্য। আমার থেকে তো 2100 টাকা করে নিল কেজি। কেন যে মাছটা তো দাম থাকে আমি জানি না। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ নেই, সত্য প্রকাশের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। সাংবাদিকতা না থাকলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না, তথ্যমন্ত্রী। আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। পটুয়াখালীর ধানখালীতে 40 বছরেও হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। লোনা পানির কারণে অনাবাদি পড়ে থাকে অন্তত 300 একর ফসলি জমি। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ উত্তেজনার মধ্যে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে সই করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তবে কি ওয়াশিংটনের নিরাপত্তা গ্যারান্টিতে ভরসা হারাচ্ছে মিত্র দেশগুলো, যার কারণে নিজেরাই গড়ে তুলল নিরাপত্তা বলয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এসব নিয়ে আদ্যোপান্ত জানাচ্ছেন তৌহিদুর রহমান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে টানা 5 মাসেরও বেশি সময় ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে পশ্চিম এশিয়ায়। হরমুজ প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলে অনিশ্চয়তাও কিছুতেই কাটছে না। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনে তড়িঘড়ি করতে দেখা গেল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে। যুদ্ধ উত্তেজনার মধ্যে যৌথভাবে 3 মার্কিন মিত্র দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পদক্ষেপটি রহস্যের জন্ম দিয়েছে। জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। এর মধ্যে যুদ্ধ কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে না পারায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর মিত্ররা ভরসা হারাচ্ছে কিনা তা নিয়ে জল্পনা চলছে। অনেকেই মনে করছেন ইরানে হামলা চালানোর পর মিত্র দেশগুলোকে তেহরানের পাল্টা হামলা থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। আর এর জন্যই যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও ন্যাটোর আদলে প্রতিরক্ষা জোট গঠনের সিদ্ধান্ত নিতে হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে, যার মাধ্যমে হয়তো নিজেদের সুরক্ষায় নিজেরাই নিরাপত্তা বলয় গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক, পারমাণবিকভাবে শক্তিশালী দেশ পাকিস্তান এবং জ্বালানি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ সৌদি আরবের এই প্রতিরক্ষা জোটের রূপরেখায় কী রয়েছে তা নিয়ে জনমনে কৌতূহল জন্ম নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক সরঞ্জাম উৎপাদন এবং উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তর মূল লক্ষ্য। আর ত্রিপক্ষীয় জোট গঠনের সিদ্ধান্তকে 2025 সালে হওয়া সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে গোটা এশিয়া এবং মুসলিম প্রধান অঞ্চলের ভূ রাজনীতি এবং নিরাপত্তায় আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। ফিরছি দেশের খবরে। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে এখন স্বয়ংক্রিয় মামলা হয়ে যাচ্ছে। লাইসেন্সধারী চালকরা বলছেন, অনিবন্ধিত বাহনের চালকরা এই প্রযুক্তির বাইরে থাকায় অন্যরা সমস্যায় পড়ছেন। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে শত শত ক্যামেরা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন এর আওতায় রয়েছে, কিন্তু অনিবন্ধিতরা রয়েছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ লাইসেন্সবিহীন চালক এবং নিবন্ধন ছাড়া যানবাহন। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দেখে এখন চালকরা নিজ দায়িত্বে থেমে যান।
এআই প্রযুক্তির কারণে অনেকটাই শৃঙ্খলা এসেছে নগরীর বিভিন্ন মোড়ে। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা অভিযোগ করেন, যারা নিয়ম মেনে রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছে তাদের জন্যই সব আইন। অথচ নাম্বার প্লেট ছাড়া অসংখ্য অটোরিকশা রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু তাদের জন্য কোনো আইন নেই। আমার মধ্যে এই ক্যামেরা হলে আমরা অটোমেটিক গাড়ি থাকি, আবার ক্যামেরা ইয়া চাললে আমরা অটোমেটিক আমরা চলে যাই, কোনো ঝামেলা নাই। কিন্তু বিশেষ করে যে অটো রিক্সাগুলো এগুলো সিগন্যাল দিলে এগুলো মানে না, এগুলো চলে যায়। তাই ওদের জন্য আমরা একটি বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। যেগুলো অটোরিকশা আছে তারা কোনো প্রকার কোনো আইন মানছে না, যে যার মতো যাচ্ছে। আমরা লিমিটের ভিতরে গাড়ি চালাচ্ছি, তারা অটোমেটিকলি কিছু কিছু জায়গায় মামলা খেয়ে যাচ্ছি। আর যারা হচ্ছে আপনার লাইসেন্স নাই, কোনো কিছুই নাই, নিয়ম কানুন কোনো কিছুই মানতেছে না, তারা দেখেন ঠিকই বেঁচে যাচ্ছে। সরকারের এটা উচিত, এটা হয় উঠাই দেখ, আর না হলে নাম্বার প্লেট দেখ, আর না হলে এই শহর থেকে নামায় মহল্লার ভিতরে দিয়ে দেখ। ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা বলছেন, দুর্ঘটনা রোধ ও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে তাদেরও নিয়মের মধ্যে আনা হোক। কিছু নতুন ড্রাইভার আছে, ওরা মানে ওভার স্পিডে চালা, বাকি ড্রাইভারের ক্ষতি করছে। সরকার যদি কোনো একটা লাইসেন্স বা নাম্বার প্লেট দেয় তাহলে দেখা গেছে এটা নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসলে দেখা গেছে যেমন ধরেন যে রং সাইড মারবে না, কেউ দেখা গেছে সিগন্যাল অমান্য করবে না। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, অনিবন্ধিত যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা আনতে পূর্বাচল সহ নগরীর সর্বত্রই এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। গুরুত্বপূর্ণ 120টা পয়েন্টে আমাদের এআই ক্যামেরা বসবে। তাছাড়াও ক্যাপাসিটি বিল্ডিং ইন ডিএমপি এই প্রজেক্টের আওতায় আমাদের ঢাকা শহরে 12,000 প্লাস ক্যামেরা বসতে যাচ্ছে। এর মধ্যে শুধুমাত্র ট্রাফিক ক্যামেরায় বসবে 1,500। যখন আমাদের ওই নতুন ঢাকা, যেটাকে আমরা বলছি পূর্বাচল সহ যখন রূপগঞ্জের অংশ যেগুলো চলে আসবে, তখন কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। এখন পর্যন্ত রাজধানীর 17টি পয়েন্টে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বেশ ভূমিকা রাখছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইলিশের স্বাদ গন্ধ বহু আগেই ভুলতে বসেছে বাঙালি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই অন্য মাছের দিকে বাধ্য হয়ে ঝুঁকলেও দামের কারণে হাত মুখ দুটোই পুড়ছে ভোক্তার। বাজার থেকে 1000 টাকা খরচ করে মাছ কিনে খেতে পারবেন এমন পরিবারের সংখ্যা দিন দিনই কমে আসছে। বর্ষা মৌসুমে নদী, নালা, খাল, বিল, পুকুর থেকে শুরু করে সব জায়গা পানিতে ভরপুর, নেই মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা। তবুও বাজারে রয়েছে মাছের দাম নিয়ে অভিযোগ। শ্রাবণের শেষ ভাগে এসে মেঘলা আকাশ আর থমথমে বৃষ্টি মনে করিয়ে দেয় এটা তো রূপালী ইলিশে ভরপুর মৌসুম। নদী কিংবা সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ার কথা মাছের রাজার, কিন্তু রাজধানীতে মাছের বাজারে ইলিশের দাম শুনেই কুপোকাত ক্রেতা। শুক্রবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় 1 কেজি ওজনের ইলিশের দাম মানভেদে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। ইলিশের কেজি 2200 টাকা, 800 গ্রাম 750 গ্রাম এটা মাছ পেয়েছে 1800 টাকা। এটা 1 কেজির উপরে 2200 টাকা কেজি। আমার থেকে তো 2100 টাকা করে নিল কেজি। কেন যে মাছটা তো দাম থাকে আমি জানি না। আক্ষেপ শুধু ইলিশেই নয়, মাছের ঝোল খেতে এখন গুনতে হয় কারি কারি টাকা। বাইন কিনবেন 1 কেজি 1000 টাকা, বাইলা বা বেলে 1200, পুটি 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। কাসকি বুদ্ধ মইছে 900, মিনি 800, এটা 600। বর্ষাকাল অনুযায়ী তো দেশি মাছ মানে অনেক কম দাম হওয়ার কথা, সেখানে অনেক বেশি দাম। চিংড়ি মাছের দামও চলে গেছে নিম্ন মধ্যবিত্ত নাগালের বাইরে। মাঝারি সাইজে 900 ও বড়গুলো 1300 টাকায় বিক্রি হচ্ছে। দেশি চিংড়ি হচ্ছে 800 টাকা, হরিণা আছে 750। চিংড়ি নিলাম, ওটা 800 টাকা দাম, কিন্তু একটু সামান্য একটু বেশিই আছে। পাবদা কিংবা রুই কাতলার কেজিও ঠেকেছে 500 টাকার ঘরে। আর ছোট মাছের বড় দাম শুনেই ফিরে যেতে হয় ক্রেতাকে। পাবদা মাছ 500 টাকা, বোয়াল মাছ আছে বড় বোয়াল 800 টাকা কেজি। তারা ব্যবসায়ী, তারা তো বলবেই কম, কিন্তু আমরা তো কিনতেছি, আমরা তো জানি কত দাম। এমন চড়া দামের জন্য নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। মাছ তো এখন বর্তমানে কম হিসাবে মাছের দাম ঠিক আছে। মাছ 2 পরে কমে দেবে কেজিতে 200 টাকা 150 টাকা, অন্ত নাই গিয়া বর্ষা পাওয়া যায় না। দামের ক্ষেত্রে বাজার ভেদেও রয়েছে পার্থক্য। বাটা মাছ আছে 300 350,
আর রুই মাছ যেগুলো 2 কেজি এগুলো 400-র মধ্যে বিক্রি হয়। মোটামুটি তো রিজনেবলই মনে হচ্ছে আমাদের কাছে। মাছের দাম নিয়ে নিম্ন আয়ের মানুষের অভিযোগ থাকলেও উৎপাদনের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতি করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য বলছে, মাছ সহ জলজ প্রাণীর উৎপাদন বা চাষে বিশ্বে 5ম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 16 জন। এর মধ্যে বগুড়ায় 7 ও সিলেটে নিহত হন শিশুসহ 9 জন। এই ঘটনায় অন্তত 33 জন আহত হয়েছেন। 2 বাসের সংঘর্ষে এমন ভয়াবহ চিত্র সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার দয়ামির অংশে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। এর আগে একই দিনে ভোর 5:30টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাস চাপায় 7 জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে 15 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। বগুড়া থেকে যে নগর অভিমুখে একটি বাস সাপহতিয়ালি পরিবহনের একটি বাস কিন্তু যাচ্ছিলেন, যাওয়ার পথে তারা দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। জনগণের দাবি, 2 পাশে ঘনবসতি এলাকা, বাজার, মানুষের খুবই চলাফেরা। এই যে পরিমাণ লোক দেখতেছেন, দৈনিক বিকালে এই পরিমাণে লোক দেখা যায় এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা লাস্ট এখানে যে 3 জন ছিল, আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর আহত ঘটনাস্থলে 3 জন মারা যায়, সেই 3 জনকে পরে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে আহত হয় 14 জন, তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন সজ্জিয়া রহমান মেডিকেলে পাঠায়। পরে গতি নিয়ন্ত্রকের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন স্থানীয়রা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। গণমাধ্যমের উপর বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে টিভি এডিটর্স কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকতা পেশা না থাকলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা বিশ্বাস করি রাজধানীর একটি হোটেলে শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন টেলিভিশনের সম্পাদক, গবেষক, শিক্ষক ও সংবাদকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। ব্যাটল করা এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজমের কাজ। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। যা আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব। সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না, কেন দিলেন করা। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না করা দিয়ে দেবে না। এ সময় সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি। 3 মাস 4 মাস কেন না?
আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আমরিকের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন। সেমিনারে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা নিয়ে থাকছে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথা। গণমাধ্যম যাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কালোকে কালো আর সাদাকে সাদা বলার অধিকার রাখে যে মাধ্যম। তবে সম্প্রতি সরকারের এক প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ, জানবো জনতার কথার আজকের পর্বে। 24শে জুলাইয়ের আগে গণমাধ্যম এটা একতরফা সরকারের ছিল, কিন্তু ইদানিং এখন পর্যন্ত আমি দেখতেছি না গণমাধ্যম সরকারের দালালি করছে। ইচ্ছা করলে সত্য মিথ্যা মানে সত্য সরকারের বিপক্ষেও বলতে পারতেছে, সরকারের বিপক্ষে বললেও সরকার এটার মধ্যে কোনো হস্তক্ষেপ করতেছে না, এটা আমার মনে হয়। ক্যামেরার পিছনে অনেক কিছু থাকে যা আমরা জানি না। সরকার অনেক সময় প্রেশার ক্রিয়েট করে যাতে এই জিনিসটাই ছাপানো হয়, আর সরকারের বিরুদ্ধে যে জিনিসটা থাকে সেটা যেন ছাপানো না হয়, এইগুলো যেন না হয়। গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারগুলো মিথ্যা করতেছে, সত্যি প্রচারগুলো সত্যি প্রচার করতেছে। সেই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ কোনো সরকারের দেখতেছি না যে এইগুলা আপনি প্রচার করতে পারবেন, এগুলা পারবেন না। যেই কোনো টেলিভিশনে হোক না কেন, যেটা হচ্ছে সেটা সরাসরি প্রচার করুক, সরকারের উপর নিয়ন্ত্রণ না করে যে সরকার আমাকে এটা করবে এটা করবে, ওই ভয়টার থেকে দূরে থেকে চ্যানেলগুলো যাতে নিজেদের ভারসাম্যটা বজায় রাখতে পারে। গণমাধ্যমকে গলা চেপে ধরা হয়েছিল, হ্যাঁ আসলে ওর থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া গেছে, যে কিছুটা হলেও গণমাধ্যম স্বাধীন, কিন্তু পুরোপুরি আমার মতে পুরোপুরি এখন পর্যন্ত স্বাধীনভাবে গণমাধ্যম কথা বলতে পারে না। যা দেখতেছি হস্তক্ষেপ ওরকম আমরা কিছু এখনও দেখতেছি না, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে গণমাধ্যম যেটা বলছেন, গণমাধ্যম আমরা চাই যে সুস্থ সফল গণমাধ্যম। পটুয়াখালীর ধানখালীতে 40 বছরেও নির্মিত হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। তাই বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। লোনা পানিতে নিমজ্জিত থাকায় বছরের পর বছর অনাবাদি পড়ে রয়েছে অন্তত 300 একর ফসলি জমি। এটি পটুয়াখালীর ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদী সংলগ্ন পশ্চিম লোন্দা গ্রাম। প্রায় 40 বছর ধরে এই গ্রামটিতে বসবাস করছে অন্তত 3 শতাধিক পরিবার। তবে এই গ্রামটিতে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরের বর্ষা মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি প্রবেশ করে, এতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। বছরের পর বছর এমন ভোগান্তি পাচ্ছে এখানকার বাসিন্দারা। বছরের 6টা মাসই বোঝেন আমরা পানিতে ডুবে থাকি, বাচ্চা নিয়ে সমস্যা হয়, বাচ্চা বাইরে নামতে পারে না, পানির জন্য ডুবে মারা যেতে পারে। খাবার পানি তো আমাকে অনেক কষ্ট, খাবার পানিতে এই জায়গায় তো টিউবওয়েল নাই, অন্য এলাকার দিয়ে আনা লাগে। আমাদের স্কুল থেকে আসতে অনেক সময় হয়, অনেক সময় হয়, অনেক কষ্টে আছি। আমাদের কোনো এই সরকার আমাদের দিকে নজর রাখে না। জোয়ারে পানি আসে তখন হচ্ছে রান্না বান্না বন্ধ থাকে, চুলায় পানি উঠে যায় অধিকাংশ পরিবারে, তখন রান্না বান্না বন্ধ থাকে। 5 বছর আগে গ্রামবাসী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ একটি নিচু বেড়িবাঁধ নির্মাণ করলেও এবছর সেটিরও বিভিন্ন স্থান থেকে বিধ্বস্ত হয়েছে এবং এই বেড়িবাঁধটি উপচে পানি প্রবেশ করছে। সাধারণ মানুষ চলাচলের জন্য আপনার ইউনিয়ন পরিষদ এবং আমরা নিজেদের মিললে আর কি রাস্তাটা করা হয়েছিল মানুষ চলাচলের জন্য আর কি, দেখা গেছে। কিন্তু এরপর থেকে রাস্তাটা আর কোনো সংস্কার বা কোনো কিছু করা হয় নাই। এখন বর্ষা মৌসুমে আসলেই বিভিন্ন জায়গায় দেওয়া ছুটে যায়, পানি ঢুকে যায়, স্বাভাবিক জ্বরে টপকাইয়ে পানি পড়ে, যার জন্য সব বাড়িঘর সব তলাই যায় পানিতে। এদিকে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি একে অপরের দায় চাপাচ্ছেন। তারা বেড়িবাঁধ বা যা কিছু ছোট আকারে তৈরি করছে, এটা এলজিডি কর্তৃপক্ষ ক্ষুদ্র পানি সম্পদের আন্ডারে তারা ব্যবস্থা নিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কাজ হলো তারা অফ দ্য এনভায়রনমেন্ট তৈরি করে, আমাদের এলজিডি আমরা কোনো এনভায়রনমেন্ট আমরা তৈরি করি না। ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা
এর মাধ্যমে অন্তর্ভুক্ত করে এটা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাব। আর দুই দপ্তরের দায় এড়ানোর অবসান ঘটিয়ে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে পশ্চিম লোন্দা গ্রামে অচিরেই নির্মাণ হবে একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধীদের রাজনীতি দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, গণহত্যাকারীরা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, তবে এগুলো মনোযোগের বিষয় নয়। তারা মানুষের কাছে ক্ষমা প্রার্থনা বা অনুশোচনা করেনি, এজন্য তাদের রাজনীতি মানুষ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর উদ্বোধন করেন মন্ত্রী। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সৃষ্টিকর্তার পরে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন বলে জানান আইনমন্ত্রী। এছাড়া শেখ হাসিনা দেশে আসার বিষয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথে হাঁটবে এমন প্রত্যাশা জানান মন্ত্রী। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। অল্প সময়ের মধ্যেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সুশাসন নেই। সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। এ সময় বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন তিনি। গত 2 মাস ধরে যে ভুতুড়ে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার প্রমাণ বহন করে না। দুর্বলতা কোথায়? কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন? জুলাই সনদ বাস্তবায়ন না হলে আওয়ামী লীগের মতো বিএনপির পক্ষেও দেশ পরিচালনা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীতে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গণভোটের গণরায়ের সাথে যারা বিশ্বাসঘাতকতা করছে, যদি কাঠামোগত সংস্কার না করা হয় এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই। এই সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এবার আরও কিছু খবর নিয়ে থাকছে সংবাদ সংক্ষেপ। জাল টাকা দিয়ে স্বর্ণালংকার কিনতে গিয়ে রুবেল আহমেদ নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। রাজধানীর বনানীর একটি জুয়েলারি দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে 57,05,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভ্যাট সহ প্রতি ভরি সর্বোচ্চ 3,266 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর একদিন আগে বৃহস্পতিবার প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয় 9,856 টাকা। অবশেষে গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
কক্সবাজারের সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। বঙ্গোপসাগরে জালে ধরা পড়া প্রায় 1 কেজি 700 গ্রাম ওজনের একটি রূপচাঁদা মাছ পটুয়াখালীর কুয়াকাটা আড়তে 4000 টাকায় বিক্রি হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। আবারও আন্তর্জাতিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এবার শেখ হাসিনার বক্তব্য ভারত সরকার সমর্থন করে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। এটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করেছিল। একই সাথে আমি আপনাদের এটাও বলতে চাই যে এই সংবাদ সম্মেলন থেকে বলা কোনো কথাকেই ভারত সরকার সমর্থন করে না। বিশেষ করে বাংলাদেশের নতুন সরকার সম্পর্কে যেসব কথা বলা হয়েছে সেগুলো ভারত সরকার কখনোই সমর্থন করে না। থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষক সহ অন্তত 7 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 15 জন আহত হয়েছে। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের দেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। হামলার আগে ওই শিক্ষার্থী নিজের দাদা দাদিকেও গুলি চালিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। 2022 সালের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা। পুলিশ জানিয়েছে 14 বছর বয়সী ওই হামলাকারী অন্তত 26টি গুলি ছুঁড়েছে এবং তার কাছে আরও 34টি গুলি পাওয়া গেছে। হামলার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তার দাদার ছিল। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই চুক্তি হতে পারে এবং ইরানের সঙ্গে সংঘাতেরও অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে চুক্তি না হলে বড় পরিসরে ফের হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির গণমাধ্যমে খবরে বলা হচ্ছে হরমুজ প্রণালীর নতুন রুট নিয়ে হতে যাওয়া সম্ভাব্য চুক্তিতে যুক্ত রাখতে ওমানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। খেলার খবর। বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক এই ফুটবলার বলেছেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের ব্যাপারে নমনীয় ছিলেন তারা, এখন আর তার সেই সুযোগ নেই। দেশে আসতে হলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে আইনগতভাবেই ফিরতে হবে বলে মনে করেন তিনি। এর আগে রয়টার্সকে সাকিব জানান, তার নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আগ্রাসন প্রতিরোধে সম্মিলিত ঘোষণা। শৃঙ্খলা আনতে রাজধানীতে এআই ক্যামেরা ব্যবহারে হচ্ছে স্বয়ংক্রিয় মামলা। ধরাছোঁয়ার বাইরে থাকছে অনিবন্ধিত চালক ও যানবাহন। যারা হচ্ছে আপনার লাইসেন্স নাই, কোনো কিছুই নাই, নিয়ম কানুন কোনো কিছু মানতেছে না, তারা দেখেন ঠিকই বেঁচে যাচ্ছে। অটোরিকশা আছে, তারা কোনো প্রকার কোনো আইন মানছে না, ওদের জন্য আমরা এটি বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। ইলিশের স্বাদ গন্ধ ভুলতে বসেছে বাঙালি। নিম্ন ও মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য। উৎপাদন বাড়লেও দাম নিয়ে চলছে নৈরাজ্য। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ নেই, সত্য প্রকাশের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। সাংবাদিকতা না থাকলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না, তথ্যমন্ত্রী। পটুয়াখালীর ধানখালীতে 40 বছরেও হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। লোনা পানির কারণে অনাবাদি পড়ে থাকে অন্তত 300 একর ফসলি জমি। এ ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।